যদি আপনার ইচ্ছা থাকে বাকি সব কিছু হচ্ছে ভূতে জোগায়। ভবিষ্যৎ কি চোখ বন্ধ করলে যা দেখা যায় আর কি, অন্ধকার। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তো সন্দেহ বলে নিজের খেয়ে বোনের মোস্তারনা। জীবন ধারণ আর জীবনের শো অফ, একটা হচ্ছে পালন করছেন আপনি, লাইফ চলছেন, আর হচ্ছে লাইফ স্টাইল মেনটেন করা, দুইটা একটা পার্থক্য থাকে। প্যারা বেচে আনন্দ কিনি আর কি। আবির কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নির্মিত সুব্রত সেনগুপ্ত সম্প্রতি মুক্তি পেয়েছে, এটার অভিজ্ঞতা জানতে চাই। অভিজ্ঞতা তো অ্যাকচুয়ালি অনেক ভালো। আমরা যারা শর্ট ফিল্ম বানাতে চাই তাদের কোনো একটা কিছু যদি শোকেস হয় একটা বড় জায়গায় বা বড় স্টেজে, অবশ্যই অনেক ভালো লাগে এবং সেটাই লাগছে। মানুষজন দেখছে এবং গতকাল থেকে অনেকে ফোন করেছে, টেক্সট করেছে, না ভালো লেগেছে। সো এটাই একটা বড় প্রাপ্তি আসলে। ইনফ্যাক্ট আমি যদি আমার সিনেমাটার একটু ব্যাকগ্রাউন্ড বলি, এইটা আমরা শ্যুট করেছিলাম 2018-তে। 18-র মাঝামাঝি। দেন আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সো অর্থের একটা তো টানাটানি থাকেই। সো আমরা এই শ্যুট করতে করতেই কোভিড হয়ে গেল। দেন এটা খুবই প্রলং একটা ইয়েতে চলে আসলো এবং হচ্ছে আমাদের অলমোস্ট শেষ করতে করতে বেশ ভালোই 5-6 বছর, তারপর আরও অন্যান্য কাজ হয়ে গেল। তো এটার পরে আমি নিজে আমার সিনেমাটা দেখানোর কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না আসলে। মানে শর্ট ফিল্ম অনেক বাধা ধরা নিয়ম থাকে বিভিন্ন চ্যানেলের বা সবারই, কারণ লেন্থের একটা বিষয় তো অবশ্যই থাকে। আমি নিজে ঘুরে ঘুরে দেখানো শুরু করেছিলাম। আচ্ছা, ফেস্টিভ্যালে দেখিয়েছি ফার্স্ট অফ অল। তারপরে আমরা হচ্ছে ঢাকা শিল্পকলায় একটা প্রোগ্রাম করলাম, যশোরে গিয়ে একটা ছোট্ট যশোরে একটা লাইব্রেরিতে প্রোগ্রাম করলাম, তারপরে হচ্ছে কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম করলাম। সো এইভাবে মোটামুটি ঘুরে ঘুরে ঢাকার গুলশানে ইএমকে সেন্টারে একটা প্রোগ্রাম করলাম, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি সিনেমাটা। সো এইটার পরে মানে হোয়াট নেক্সট দেখিয়ে ফেলেছি। এরপরে কী হবে? এরপরে ইদার আমি হচ্ছে এটা ইউটিউবে দিয়ে দিব, ইউটিউবে দেখবে, অথবা আমি হচ্ছে এটা আমার হার্ড ডিস্কেই রেখে দিব। এটা ছাড়া আর কিছু নেই, নিজে হয়তো স্মৃতিচারণা করবো দেখে দেখে। সো সেইখান থেকে আসলে এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ পাওয়া এবং এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে সুযোগটা করে দেয়, অবশ্যই এটা ধন্যবাদ চরকিকে, যে এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এবং আমার মনে হয় যে নতুন নির্মাতা তৈরির ক্ষেত্রে আসলে তো প্রত্যেকটা স্টেপ থাকে, রাইট? এখন অনেকেই হয়তো যেই একটা ফিচার ফিল্ম করে ফেলতেছে না। সো এই সুযোগগুলো আসলে দেওয়া উচিত যাতে নতুন নির্মাতা আরও ভালোভাবে তৈরি হয়। ইন্ডি ফিল্ম মেকাররা যখন একটা কাজ করতে যায় তাদেরকে তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই সুব্রত সেনগুপ্ত বানাতে গিয়েও নিশ্চয়ই আপনার অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, একটু সেই গল্পটাই জানতে চাই। চ্যালেঞ্জেস তো যদি বলি, সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা, মানে আমরা হচ্ছে কি করে কি ভাবে এই ব্যাপারটা অ্যারেঞ্জ করবো, রাইট? সো আমার কাছে হচ্ছে প্রথম যে একটা ফিলোসফি বা একটা আদর্শতে হচ্ছে কি, আমি নিজে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যদি আপনার ইচ্ছা থাকে বাকি সব কিছু হচ্ছে ভূতে জোগায়। মানে ভূত কোত্থেকে জোগাবে উই ডোন্ট নো, বাট ভূত আসলে চলে আসবে। আসলে বাস্তবতাটা কেমন? বাস্তবতাটা অ্যাকচুয়ালি বেশ টাফ। যেটা হচ্ছে আমি যখন আমার সিনেমাটা করতে চাই তখন হচ্ছে কি আমি জানি না আমার ফান্ডিং কোত্থেকে আসবে, আমার নিজের কাছে কোনো অর্থ নেই। সো হোয়াট আই ডিড, আমি হচ্ছে আমার স্ক্রিপ্টটা রেডি করলাম, আমি একটা স্টোরি বোর্ড রেডি করলাম এবং প্রপার ট্রিটমেন্ট নোট রেডি করলাম। করে করে লিটারেলি আমি মানুষকে ফেসবুকে পাঠানো শুরু করলাম, যেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমার ট্রিটমেন্ট নোট অ্যান্ড অল দ্যাট, আমার টাকা লাগবে, আমরা যাচ্ছি ফিল্মটা বানাতে। এবং এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যেটা মনে হয়, আপনার যদি মনে হয় এটা পড়ে আপনি দিতে চান, সো অনেকটা ক্রাউড ফান্ডিংয়ের যে সিচুয়েশনটা ওইভাবেই করলাম এবং আমি সামহাও ভালো সাড়া পেয়েছি, বেশ ভালো সাড়া পেয়েছি। নিজের তো কিছুই ছিল, আমার যদি বলতে থাকে আমার সবচেয়ে বড় ইনভেস্টর ছিল যে আম্মা হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের আমার এটা করতে যে খরচ আছে ওটার বলবো যে হয়তো মনে হয় 40% সে আর কি দিছে। এরপরে হচ্ছে বাকিটা আমার নিজের জমানো, অ্যান্ড দেন হচ্ছে কি যে ক্রাউড ফান্ডিংয়ের যে ব্যাপারটা, মানে সেই ইউএস আমি চিনিও না, দেয়ার আর লাইক 4 to 5 পিপল যাদেরকে আমি চিনি না, তারা আমার স্ক্রিপ্ট পড়েছে। মানে একটা বড় ভাইকে দিয়েছিলাম, সে গিয়ে পড়িয়েছে এবং সাডেনলি আমাকে ওই সময় $100 পাঠিয়ে দিয়েছে আর কি। আমি চিনিও না। আমি গতকাল হচ্ছে গিয়ে যখন রিলিজ পেলাম, আমি ওর ভাইকে নক দিলাম, তাদেরকে বলে আজীবন কৃতজ্ঞ থাকবো আমি আসলে, যে কিছু না জেনে বা না ইয়ে করে দেওয়া। সো এইটা হচ্ছে গিয়ে ফান্ডিংয়ের একটা ওয়ে, ওই পার্টিকুলার টাইমে আমি নিজে বের করেছিলাম আর কি। না, আপনি ফান্ডিং যেটা পেলেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই যে তখন তো নিশ্চয়ই আপনি স্টুডেন্ট ছিলেন, মানে একটা স্টুডেন্ট তার জমানো টাকা, মায়ের জমানো টাকা, মানে সব মমতার জায়গা যেটা আসলে সব একত্র করে আপনি সুব্রত সেনগুপ্তর পেছনে ইনভেস্ট করলেন, অবশ্যই তো আপনার প্রত্যাশা থাকবে যে সেখান থেকেও আপনি লাভবান হন। আচ্ছা, শুরু
দিকে না, আমি সত্যি কথা যেটা বলি, সুব্রত সেনগুপ্ত নিয়ে না আমার লাভবানের প্রত্যাশাটা অ্যাকচুয়ালি ছিল না। মানে আমি ওই যে অ্যাটলিস্ট এই সিনেমাটা ছিল আমাকে মানুষ দেখুক, এই জায়গাটা হচ্ছে কি আমার সবসময় ছিল আর কি। হ্যাঁ, কয়েকটা ফেস্টিভ্যালে গেছে, সেখান থেকে হচ্ছে আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বলি বা শ্রেষ্ঠ পরিচালক বা বেস্ট ফিল্ম কিছু কিছু অ্যাওয়ার্ড পেয়েছি আর কি, যেটা খুবই সামান্য একটা বিভিন্ন অ্যাওয়ার্ডের থেকে। কিন্তু আমার কখনোই এই সিনেমাটা নিয়ে মানে সুব্রত সেনগুপ্ত নিয়ে আমার ওই ওই জায়গাটাতে আমি কখনোই চিন্তাও করিনি যে এটা থেকে কিছু একটা আর্ন হবে। কারণ আমি যখন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এগুলো সবগুলোই করেছিলাম হচ্ছে আমি ওপেন ফর অল, এবং লিটারেলি আমি ভালো সাড়া পেয়েছি, মানে অনেক মানুষ দেখতে এসছে আর কি। সো এটা পার্টিকুলার ওইটার জন্য ছিল, মানে সুব্রত সেনগুপ্তটার জন্য ছিল, ওটার ভালোবাসা থেকেই ছিল আর কি। আমি নিশ্চয়ই পরের সিনেমাটা হচ্ছে গিয়ে এই চিন্তা থেকে আমি যাব না, সেক্ষেত্রে হচ্ছে আমার ইনভেস্টমেন্টের যে জায়গাটা সেটা চাবো যে যাতে উঠে আসুক। কিন্তু সুব্রত সেনগুপ্তটা আমার জন্য একটা ডিফারেন্ট ইয়ে ছিল, আমি কখনোই এটা চাইনি যে ওই ROI মিলাই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার প্রয়োজন এটার ক্ষেত্রে কখনোই ছিল না। এটা ছিল যে আমার কাজটা মানুষ দেখুক, এটাই আমার ইনভেস্টমেন্ট, এটাই আমার রিটার্ন। সুব্রত সেনগুপ্ত যখন শুটিং ফ্লোরে গেল, তখন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল তাহলে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে ওই সময় যদি বলি, আমি শ্যুটটা করেছি কুষ্টিয়াতে। কুষ্টিয়া আমার দাদাবাড়ি, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি একটা মানে এলাকার যে সাপোর্টটা পেয়েছি। কিন্তু দেন এগেন আমি পুরো টিমটাকে ওখানে নিয়ে যাওয়া, এবং টিমের মোস্ট অফ দেম মানে ইনফ্যাক্ট আমি যদি আর্টিস্ট বলি, মানে আপনি যে আর্টিস্টগুলো দেখবেন এরা কিন্তু কেউ প্রফেশনাল আর্টিস্ট না, ঠিক আছে? এটা হয়তো শখের বসে মাঝে মধ্যে করে, টুকটাক মানে মঞ্চে কাজ করে এরকম একটা। সো তাদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে প্রপারলি ব্রিফিং দেওয়া। ইনফ্যাক্ট টিমের যারা ক্রু ছিল, টিমের ক্রুর মধ্যে মনে হয় আমরা 5 জন বা 6 জন ছিলাম হচ্ছে যারা একদমই রেগুলার মোটামুটি কাজ করছি আর কি। বাকি যারা ছিল মানে ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিলেন তার প্রথম কাজ ছিল আর কি, মানে এর আগে সে কোনো কাজই করে না। আমি বললাম চলো শিখতে শিখতে করতে করতে শিখে যাবো আর কি। বাংলাদেশে ইন্ডি ফিল্ম মেকারদের ভবিষ্যৎ কি আসলে? ভবিষ্যৎ বলাটা তো অনেক কঠিন, মানে আমি আমার জায়গা থেকে আমি আমার ভবিষ্যৎ কী বলতে পারি, আমি মাঝে মধ্যে মজা করে বলি ভবিষ্যৎ কি চোখ বন্ধ করলে যা দেখা যায় আর কি, অন্ধকার। সো অবশ্যই তা না, অবশ্যই আমি এটা ওরকম মানতে চাই না। স্কোপ আসলে তৈরি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখানোর স্কোপ অনেক তৈরি হচ্ছে। আমি যদি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম বানিয়ে সেটা যদি আমরা ইনফ্যাক্ট ইউটিউবেও যদি দিই, মানে সেখান থেকেও কিন্তু একটা রেভিনিউ জেনারেটার ব্যাপারটা থাকেই। ফেস্টিভ্যালসগুলো আছে যেগুলো শো কেসিং সামটাইমস মানি দেয় আর কি, যে দেখানোর জন্য আর কি। তো এরকম স্কোপ আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কতটা কংক্রিট ওয়েতে, কতটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আপনি সিনেমাটা বানিয়ে, কারণ সময় চেঞ্জ হয়েছে, সিনেমা বানিয়ে ওটার রেভিনিউটা কীভাবে আপনি নিয়ে আসবেন, এটার একটা ব্যাপার আছে। অবশ্যই আমি বলছি না যে আপনি অনেক বাজেটের সিনেমা বানান, এটা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তো সাধারণত বলা হয় নিজের খেয়ে বোনের মোস্তারণ, আমরা নিজের খেয়ে মানে শখ ফিল্ম বানাচ্ছি বা করছি, এটা খুবই স্ট্রাগল তাদের। মানে যদি বলি ব্রেড অ্যান্ড বাটারটাকে আর্ন করাটা আসলে সামটাইমস অনেক স্ট্রাগল একটা ব্যাপার। সো আমার মনে হয় যে ওই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিংটা নিজের থাকাটা খুব জরুরি, যে আমি আসলে কীভাবে বানাবো, কতটুকুর মধ্যে বানাবো, আমার টার্গেট গ্রুপটা কারা হচ্ছে, এটা থেকে আমি কিভাবে আমার পরের সিনেমার ফান্ডিংটা আসলে ম্যানেজ করতে পারবো। সো এই ব্যাপারগুলো আমার ধারণা যদি কেউ খুব মেনে বুঝে নিয়ে করে, আই গেস অবশ্যই ভালো স্কোপ আছে। আর এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার থেকেই তো আসলে মানে বড় বড় ফিল্ম মেকার তৈরি হয়ে আসা। যেমন আমার সুব্রত সেনগুপ্ত তারেক মাসুদ স্যারের স্ক্রিপ্টের চিত্রনাট্যের উপরে করা। সো উনিও তো একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ছিলেন, তাই না? তাই বলে কি ওনার মাটির ময়নাকে আমি মানে এখনও মাটির ময়নার একটা কমার্শিয়াল ভ্যালু অবশ্যই আছে, তাহলে ওটাকে আমি কমার্শিয়াল সাকসেস সিনেমা বলবো না? সো এটাই আর কি ব্যাপার, যে আপনি কীভাবে আগাচ্ছেন, আপনার অ্যাপ্রোচটা কী। আমি অবশ্যই তারেক মাসুদ প্রসঙ্গে আসবো, তবে তার আগে এই আপনার সুব্রত সেনগুপ্তের যে গল্পটা, এটার পেছনে আসলে কোন মেসেজটা লুকিয়ে আছে যদি একটু আমাদেরকে জানান। এইটা আসলে আমি আগে একটু ভেঙে নিই। সুব্রত সেনগুপ্তর মূল গল্পটা লিখেছিলেন সেলিম মোর্শেদ স্যার, প্রখ্যাত কথা সাহিত্যিক, স্যারের লেখা। এবং ওখান থেকে হচ্ছে তারেক মাসুদ স্যার একটা সংক্ষিপ্ত শর্ট ফিল্মের চিত্রনাট্য করেছিলেন তার মতন করে, ওখানকার ক্যারেক্টারগুলো নিয়ে, মূল উপজীব্যটা নিয়ে উনি ওনার মতন করেছিলেন। আমার বেসিক্যালি যদি বলি যে স্ক্রিপ্টটা টান দিয়েছিল কিছু, মানে কেন আমার ভালো লেগেছিল, আমার সাধারণত সাইকোলজিক্যাল বা একটা মানুষের সাইকোলজিক্যাল জার্নি খুব ভালো লাগে, তাই না? মানে যদি বলি যে এখানে সুব্রত সেনগুপ্তর যে চরিত্রটা, ওকে আপনি খারাপ বলতে পারেন,
ওকে আপনি ভালো বলতে পারেন, আবার ওকে বলতে পারেন যে ও কী করলো, কেন করলো, মানে কি হলো, পুরোটা সময় জুড়ে করলোটা কি। তো এই যে নিজের সাথে নিজের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা বোঝা এবং এই দ্বন্দ্বটার বোঝাপড়ার মধ্যে থাকাটা, মানে নিজেকে চেনা বা নিজেকে জানা, নিজেকে উপলব্ধি করার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে ওই চরিত্রটার প্রতি, সুব্রত সেনগুপ্ত চরিত্রটার প্রতি। এবং ওই মেসেজ যদি বলেন, মেসেজ হচ্ছে ওইটাই যে আসলে নিজেকে আত্মোপলব্ধির যে ব্যাপারটা, নিজের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা যদি বলি, বা কনফিউজিং জায়গা থেকে নিজেকে বেরিয়ে আসার যে ব্যাপারটা, ওটাই যদি বের হয়ে আসতে পারি তাহলে জীবন আসলে কেমন হতে পারতো, যদি বের হতে না পারি তাহলে জীবন হচ্ছে কেমন হতে পারতো। এটাই হচ্ছে আসলে এটার মূল উপজীব্য। আচ্ছা, এই যে তারেক মাসুদের মতো একজন গুণী মানুষের চিত্রনাট্য নিয়ে আপনি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন, অবশ্যই আপনার তার টিমের সঙ্গে বা তার সঙ্গে একটা কানেকশন আছে। দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে, স্যারের টিমের সাথে আমার তখনও কাজ করা হয়নি যতদিন স্যার জীবিত ছিলেন। আবার সৌভাগ্যও হয়েছে যেটা, স্যার প্রয়াত হওয়ার পর, দুর্ঘটনাটার পরে আমি ক্যাথরিন ম্যামের সাথে কাজ করার আসলে সুযোগ পাই। তখন আমি মনে হয় বেশ ছোটো, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি বা এরকম একটা সময়, ইন্টার পরীক্ষার পরপরই হয়তো অনার্স ফার্স্ট ইয়ারে। ওই সময়টার থেকেই হচ্ছে গিয়ে, মানে আমার যদি বলি একদম প্রফেশনাল হাতে খড়ি যেটা হচ্ছে, যে আমি মাঠে যে কাজ করতেছি সেটা হচ্ছে গিয়ে তার সাথেই আর কি শুরুটা, ক্যাথরিন ম্যামের সাথেই শুরুটা। ওই সময় আমাকে ক্যাথরিন ম্যাম প্রথম যে কাজটা দিল সেটা হচ্ছে যে স্যারের যাবতীয় জিনিস খুঁজে খুঁজে তুমি আর্কাইভ করো, কোথায় কোথায় কী আছে, মানে জিনিসটা তো আর্কাইভ করা খুব জরুরি। এই আর্কাইভ করতে করতেই হচ্ছে আমি এই স্ক্রিপ্টটার সন্ধান পাই। এবং মজা যখন পড়ি আমার ওই সময়তেই খুব ভালো লাগে। আমি তখন হচ্ছে ক্যাথরিন ম্যাম বলি, ম্যাম এইটা আমি বানাতে চাই, এখন আমি পারবো না, বাট আমি যখন বানাতে চাই আমি আপনার কাছে অনুমতি চাবো, আপনি আমাকে অনুমতি দিবেন আর কি। এটা বানাতে আপনার তাহলে কত বছর সময় নিতে হলো? আমি হচ্ছে 2012-তে হচ্ছে ম্যামকে, 12 না তো সরি 13 শেষের দিকে বা 14 শুরু এরকম টাইমে আমি ম্যামকে বলি, ম্যাম আমি কিন্তু এটা বানাবো, কবে বানাবো আমি জানি না, আমি বানাবো, তখন আপনি আমাকে অনুমতি দেবেন। তো আপনি যেই 14 শুরুতেই যদি আমরা ধরি, সেখান থেকে 18-তে এসে বানালেন, 4 বছরের একটা গ্যাপ, এই 4 বছর কি গল্পটা আপনার মাথায় ছিল? হ্যাঁ, গল্পটা আমি ভুলিনি, কখনোই ভুলিনি আসলে। তো এর মাঝেও যেটা হলো, ম্যাম বাইরে চলে গেলেন, সব কিছু হয়ে গেল। তো 18-র সময় আমি তখন ম্যামকে মেল লিখছি যে হচ্ছে কি এইবার আমি এটা বানাতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তো ম্যামও, মানে আমি বলবো এটা আমার সৌভাগ্য আসলে, যে হচ্ছে মানে এক কথাতেই, মানে কোনো এমন না যে হচ্ছে ম্যাম বলছে না বা এরকম কিছু, একদম এক কথাতেই তার ফিরতি মেলটা ছিল হচ্ছে কি, ফাইন, ইউ আর পার্ট অফ TMMT ফ্যামিলি, সো ইটস ফাইন, ইউ ক্যান গো অ্যাহেড উইথ দিস। আচ্ছা, এই যে সুব্রত সেনগুপ্ত, এই নামটা কি তারেক মাসুদ স্যারেরই দেওয়া ছিল, নাকি আসলে পরবর্তীতে আপনি নামকরণ না, করেছেন? এটা ছিল হচ্ছে কি, মূল গল্পটার নাম ছিল হচ্ছে সুব্রত সেনগুপ্ত সমকালীন বঙ্গ সমাজ, মানে এটা সেলিম মোর্শেদ স্যারেরই নামটা দেওয়া। তারেক মাসুদ স্যার হচ্ছে ওখান থেকে সুব্রত সেনগুপ্ত নামটা আর কি রেখে দিয়েছিল আর কি। সো এখানে নাম নিয়ে আমি একদমই হাত দিইনি, চিত্রনাট্যে অবশ্যই হাত দিয়েছি, সেটাও প্রপার অনুমতি অনুযায়ী। আমি যেটা করেছি, স্যারের 3টা ধারা বর্ণনা ছিল প্রত্যেকটা সেগমেন্টের ইয়েতে, ওই ধারা বর্ণনাগুলো আমি বাদ দিয়েছি, কিছুটা ফ্ল্যাশব্যাক, মানে আমার ন্যারেটিভটা আমি আমার মতন করে বলা ট্রাই করেছি আর কি, এটা আচ্ছা, বাদ দিয়েছি। তো এই সুব্রত সেনগুপ্ত তো হলো, নেক্সট কি? নেক্সট কি? আচ্ছা, নেক্সট হচ্ছে ওই যে বললাম না, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আসলে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়। ছোট্ট একটা 6 মিনিটের একটা শর্ট করেছি আর কি, হোপফুলি আগামী মাসে এটা ওই আমি ঘুরে সিনেমা দেখাই, শিল্পকলায় হয়তো দেখাবো, আশা করছি, আমি জানি না, মানে এটা এখনও কনফার্ম না, কোনো এক জায়গায় দেখাবো, কোনো একটা ভেন্যুতে দেখাবো। এরপরে ভাবছি যেটা, সেটা হচ্ছে যে আমি আরও 2টা শর্ট বানাতে চাই, 25 to 30 মিনিটস লং। এরপরে ফিচার ফিল্মটা বানানোর সাহস করবো। আমি আপনার সঙ্গে যতক্ষণ কথা বলছি, আমার যেটা মনে হচ্ছে যে আপনি আত্ম উপলব্ধি, আত্মতৃপ্তি, এই বিষয়গুলোর মধ্যেই আছেন, কিন্তু মানে পেশাগতভাবেও যে লাভবান হতে হবে, সেজন্য কাজ করতে হবে, এই ধরনের চিন্তা কি কখনো মাথায় এসেছে? দেখেন, আমি যদি বলি যে আপনার পেশাগত জায়গাটা আসলে প্রয়োজন কেন, মানে আমার দেশে জীবন ধারণের জন্য, জীবন ধারণ আর জীবনের শো অফ, মানে আমরা লাইফ একটা হচ্ছে পালন করছেন আপনি, লাইফ চলছেন, আর হচ্ছে লাইফ স্টাইল মেনটেন করা, দুইটা একটা পার্থক্য থাকে আর কি। তো এখন যদি আমি লাইফস্টাইল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু নিয়ে আসলে, মানে আমার তখন 10 টাকা দিয়ে হবে না, আমার ছুটতে হবে আর কি। হ্যাঁ,
সেটা জরুরিও, সেটা সেটা জরুরি। মানে আমার বয়স এখনও অনেক কম, আমি বলবো যে এই ধরনের ফিলোসফিক্যাল চিন্তাভাবনা করেন, আমি খালি আমারটা হয়তো বলতে পারি। So, মানে আপনি যদি মাসে 15,000 টাকাও কামান, 15,000 টাকা মানুষ আয় করছে এরকম আছে, তার লাইফ কিন্তু চলে যাচ্ছে তার মতন করে, ঠিক আছে? সে হয়তো যে দামি রেস্টুরেন্টে মাসে হয়তো একবার খাচ্ছে, সেই দামি রেস্টুরেন্টের আবার লেয়ার্ড আছে, ওই দামিতে সে যাচ্ছে না, কিন্তু সে যাচ্ছে, তার জীবনে তো আনন্দটা আছে। তো দ্যাট আনন্দ, দ্যাট মোমেন্টটা হচ্ছে ফ্যাক্ট, রাইট? এখন আমি একটা মানে আমার নেক্সট সিনেমাতে হচ্ছে একটা ডায়লগস আমি ইউজ করেছি, প্যারা বেচে আনন্দ কিনি আর কি। আমরা আমাদের যেই সারাদিন অফিস ধকল, এই প্যারাটা বেচি আমরা, বেচার পর হচ্ছে আমরা এইটাকে রেখে এক জায়গায় আমরা যখন বাইরে ঘুরতে যাই আমার ভালোবাসা মানুষের সাথে, সেই আনন্দটা আর কি কিনি। সো পেশাগত জীবন দরকার আছে, কমার্শিয়াল জীবন অবশ্যই দরকার আছে, সেটাকে আমি কোনোভাবেই মানে বিয়ে করিনি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই জায়গা থেকেই আমার যেটা ফিলোসফি সেটা হচ্ছে আমি আমার সামনে যা আসবে সেটা আমি করতে থাকবো। আমার যদি সিনেমা বানিয়ে উৎকর্ষ সাধনের জায়গা তৈরি হয় সেটাও আমি করব, যদি না হয় ফাইন, জীবন যেভাবে চলছে ঠিকঠাক, কোনো সমস্যা তো নাই আসলে। আচ্ছা, এখন তো আমাদের ওটিটি প্ল্যাটফর্মে অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক এক্সপেরিমেন্টাল কাজও হচ্ছে। যেহেতু চরকি শুরু করেছে তরুণ নির্মাতাদের নিয়ে শর্ট ফিল্মের যে বিষয়টি আছে, তো পরবর্তীতে যদি তারা সেটা আরও কন্টিনিউ করে বা অন্যান্য প্ল্যাটফর্ম যারা আছে তারাও এই শর্ট ফিল্মের প্রতি একটু ফোকাস দেয়, তাহলে কি মানে আপনাদের কাছ থেকে নিয়মিত কাজ পাওয়া যাবে কি না? আমার মনে হয় হ্যাঁ, মানে হ্যাঁ মানে এটা আমি খুব মানে বিশ্বাস করি, এটা হ্যাঁ, প্রচুর ভালো মেকার আছে। মানে আমার বয়সে যদি সমসাময়িক বলি আর কি, প্রচুর ভালো মেকার আছে এবং তারা চেষ্টা করছে তাদের মতন করে কথা বলার আর কি। সো জাস্ট ধরেন এই যে থাকে না একটা সুযোগের বা একটা স্পার্কের, এখন এই স্পার্কটা দেওয়াটা খুব জরুরি। সো এইটা আসলে মানে উইথ ফ্যাসিলিটিস আমার মনে হয় যে এটা অনেক অনেক বড় কিছু আসলে হবে। আচ্ছা, আমরা অনেক বছর আগে থেকেই দেখে আসছি যে অনেক ফিল্ম মেকার বা ক্যামেরার পেছনের মানুষও কিন্তু ক্যামেরার সামনে কাজ করছে। আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কি না? না আসলে অভিনয় ব্যাপারটা খুবই কঠিন ক্রাফটিংয়ের, মানে এমন না যে আমি করিনি, সেটা হচ্ছে গিয়ে একদমই যেটা হয় যে বন্ধু বান্ধব কেউ বানাচ্ছে, আচ্ছা ঠিক আছে পাসিং শট দিয়ে দাও, সেটা করেছে। কিন্তু অভিনয়ের মানে পরিচালনা তো অনেক ইজি, মানে টেকনিক্যালি আমি বলবো যে আসলে এই হচ্ছে না যাও, কিন্তু আমার যেটা মনে হয় যে ক্যামেরার সামনে ওইটা বলা, মানে ওইভাবে ওই ডেলিভারিটা দেওয়া, ওই চরিত্রকে ফুটিয়ে তোলা। আমি যেটা করতে পারি আমি হচ্ছে গিয়ে ওই আমার চোখ দিয়ে আমি দেখি আচ্ছা না ওই আমার কাছে ওই চরিত্রটা ফুটে উঠছে না, সেটা আমি বলি যে আমার ওই চরিত্রটা কীভাবে ওয়ার্ক করতো বা কীভাবে কাজ করতো। কিন্তু যে ফুটিয়ে তুলছে সে কিন্তু ওই আত্মাটাকে কিন্তু সে ধারণ করছে, রাইট? এই আত্মাটা ধারণ করা, আত্মস্থ করা, এটা একটা বেশ কঠিন জিনিস, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্রাফট। যারা অভিনয় করে তাদেরকে সবসময় খুবই মানে খুবই শ্রদ্ধা করি যে এরা যেভাবে ওই পার্টিকুলার টাইমে মানে ওই অন্য মানুষটা হয়ে যায়, এটা আসলে মানে ভয়ঙ্কর ক্রাফটিংয়ের একটা ব্যাপার। আচ্ছা, আমরা তো অনেক বিষয় নিয়ে আড্ডা দিলাম, আবার একটু সুব্রত সেনগুপ্ততে আসতে চাই। সুব্রত সেনগুপ্ত, আপনার কতটুকু আত্ম উপলব্ধি হয়ে উঠতে পেরেছে এবং আপনার প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ করতে পেরেছে? আমি যদি আমাকে 2018-র ওই জায়গাটাতে নিয়ে যাই তখন তো বলবো যে অনেক প্রত্যাশার জায়গা পূরণ করতে পেরেছে ওই সময়। এই মুহূর্তে যখন আমি দেখি মেকিং ওয়াইজ আমার কাছে বা স্টোরি ন্যারেটিভ ওয়াইজ আমার কাছে অনেক অনেক ইয়ে লাগে। মানে আমি মানে সেদিন রিলিজ হওয়ার পর আমি আবার দেখছিলাম, দেখতে দেখতে আমি রুমের মধ্যে লাফাচ্ছি, হাই হাই এটা কী করছি, কেন করছি, এইভাবে কেন করছি, এটা তো এইভাবে হচ্ছে না, এটা তো কমপ্লিকেট হয়ে গেছে, মানুষ তো বুঝছে না। সো ওই যে বললাম মানে সময়ের সঙ্গে তো আসলে আসলে আমাদের মানুষের আত্মোপলব্ধি চেঞ্জ হয়, সবকিছুই আমাদের চেঞ্জ হয়, দর্শন চেঞ্জ হয়। সো ওইখান থেকে মানে ইভেন আমার ধরেন আমার তো স্কিল সেটও কিছুটা চেঞ্জ হয়েছে। ওই সময় যে ক্যামেরা দিয়ে করতাম, ওটা যেভাবে অপারেট করতাম, বা এরপরে আমার অন্যান্য আরও পরিচালক বা বড় ভাই যারা আছেন তাদের সাথে দেখা হয়েছে। আমি যখন শাওকি ভাইকে এই সিনেমাটা দেখিয়েছি, শাওকি ভাই হচ্ছে দেখে তার মতামত দিয়েছে, না যে তুমি এটা না করে এইভাবে করলে হয়তো বেটার হতো। আমার কাছে হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মানে তারা তো আরও অনেক বেশি কাজ করছে। এই জিনিসগুলো যখন জেনেছি বা বুঝেছি তখন মনে হচ্ছে না এটাকে এইভাবে করলে হয়তো ভালো হতো। তো সেই হিসেবে আত্মতুষ্টির জায়গাটা বলা অনেক কঠিন। এই জিনিস আমি জানি না এটা কীভাবে বলবো। না, আসলে একজন নির্মাতার ক্ষুধা কিন্তু কখনোই মিটে না। একটা নির্মাণের পর কিন্তু অন্য আরও একটা নির্মাণের ক্ষুধা যেমন বেড়ে যায়, তেমন নিজের একটা কাজ দেখার পর পরবর্তীতে মনে হয় না এই কাজটা আমি আরও এভাবে করতে পারতাম। মানে নির্মাতার ক্ষুধা আমরা মেটাতে পারবো না। তো সেই জায়গা থেকে আসলে না মিটুক আমি চাই বাবা। তো আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কঠিন প্রশ্ন, আমার আব্বা আম্মুর এগুলো জিজ্ঞাসা করে। বাবা মা তো সবসময় আসলে চায়
সন্তান সেটেল হোক, কোনো একটা সহজ জায়গায় থাকুক, মানে সহজে সমাজের কাছে পরিচিত। নির্মাতা এই জায়গাটা তো এখনো আমাদের জায়গায় অনেক কঠিন। অনেক কঠিন মানে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি গল্প বলতে চাই। এটাই আমি 5 বছর পর বা আগামী 10 বছর পর আমি যেখানেই থাকি না কেন, আমি সেখানে দাঁড়িয়ে আমি গল্প বলতে চাই। আর প্যারা বেচে সুখ কিনতে চাই, প্যারা বেচে আনন্দ কিনতে চাই, এক্স্যাক্টলি তাই। আচ্ছা আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই যে আপনার অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। যেহেতু এখন আপনার কাজ দর্শকের কাছে পৌঁছে গেছে, এটা দর্শক মনে জায়গা করে নেবে, এটা আমাদের প্রত্যাশা। যদি সেটা হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা আপনার কাছে নতুন কাজের প্রত্যাশা করবে, এবং আমি চাইবো যে আমাদের মাধ্যমে আপনি আপনার সেই প্রাণের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের তো আসলে বলার একটাই ব্যাপার আছে, আপনারা দেখলে আমাদের মতন যারা নির্মাতারা আছে তারা আরও বেশি উৎসাহ পায়। খারাপ লাগলে সে খারাপটাও বলা, বা কী ধরনের কাজ তারা আমাদের মতন যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ব্যাপারটা আলাদা কোনো অরিজিন না, মানে দ্যাটস দ্য ফিল্ম মেকার, নির্মাতা। আমরা করতে চাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট কেন, আমরা আমাদের মতন করে বা আমাদের নিজেদের অর্থায়নে আমরা গল্পগুলা বলার চেষ্টা করি স্বাধীনভাবে, রাইট? সো এই জায়গা থেকে আসলে তারা এই ওয়েভটাকে, আমি যদি বলতে অল্টারনেটিভ ওয়েভ, এই অল্টারনেটিভ ওয়েভটাকে হচ্ছে কি তারা কীভাবে রিসিভ করতে চায় এটা জানানো খুব জরুরি, এবং আমার মনে হয় দেখাটা জরুরি। নতুন যারা আমরা নির্মাতারা আছি তারা যদি এই উৎসাহটুকু পায় যে না, দেখছে, খারাপ হোক ভালো হোক বলছে, আমার মনে হয় এটাতে অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা সামনে পাবো আর কি। সো আপনারা দেখবেন এবং দেখে ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ আপনারা বলবেন।